পারলে ছেড়ে দিই। সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিই। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে। কানে কানের কথা আমি শুনি না ভাই, না প্রকাশ্যে না, প্রকাশ্যে যদি তবে কিন্তু দিয়ে বলছে। ওনার সব জায়গায় নাটাই ওনার হাতে। 10 মাসে কোন সংস্কারটা ম্যাটেরিয়ালাইজ আপনাদের জন্য পারে নাই ভাই? কি আপনাদের জন্য পারে নাই? কেন পারে নাই? প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, নাটাই ওনার হাতে। উনি যখন কনভিন্স হবে তখন নির্বাচন হবে, তার আগে হবে না। ভাই আপনাদের নাটাই যে কত হাতে আজিজ ভাই, আপনি অনেক বেশি খেয়াল রাখেন, আপনি গুরুজন মানুষ, আপনি দেখেন ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের। এই অ্যাটর্নি জেনারেল কে? শোনেন আমি বলি, এই যে ঐক্যমত্য কমিশনে বসে, হ্যাঁ, এই যে আমি আগেও আবার রিপিট করি, মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল। উনি ওখানে কথা বলেন না, বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল, কেউ একমত হইলো না। এরপর প্রশ্ন করলে মিটিং। বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার? বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে, এইটা না করলে আমরা আন্দোলন করব, এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না? আমরা কি এইটা দেখি না? আমি এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম। এটার আচরণ দেখে মনে হয়। আর আজাদ মজুমদার সাহেব যে লন্ডনে বললো সরকারি শপথ, আমরা আজাদ মজুমদারের কথা পরে আসি। মানে আপনি কিভাবে এনসিপি আর জামায়াত ক্ষমতা আসে আপনি এরকম করে আপনি বলেন? আমি তো দেখি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সবকিছু প্রভাবিত করতেছে। বিএনপি তো করতেছে তো এটা। আপনি সচিবালয়ে দেখেন, হ্যাঁ বিএনপি করতেছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে। এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত লোক, তিনি একদিনও এদেরকে লেখাপড়ার কথা বলে না। অটোমেশনের যুগ, বিজ্ঞানের যুগ, এই 8টা ব্যাচ কিন্তু ধ্বংস হয়ে গেল। এই জাতি আপনি দেখেন, এই ছাত্ররা এখন সরকার চালানোর ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত নাই। এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো, আবার ইলেকশনে আজিজ ভাই এগুলি খুব জেনারেলাইজ কথা। ছাত্ররা এখন সরকার চালানোয় ব্যস্ত, লেখাপড়ায় নাই। ছাত্রদের মধ্যে মাত্র 2 জন উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা। জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারে হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা 2 জন থাকতে পারবে না সরকারে? না, সরকারে থাকতে পারবে না তা না, কিন্তু সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয়, 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াইতে হয়, এই ধরনের আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি, ওইখানে একটা রেড কার্পেট মানে এটা বলতে রেড কার্পেট, একটা জায়গার মধ্যে ভদ্র মহিলারা ভদ্রলোকরা নামবেন, পায়ের মধ্যে কাদা লাগবে, অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে, সেখানে একটা জিনিস বসানো হয়েছে, সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে। এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায়? না, মহাভারত অশুদ্ধ হয়েছে। আপনারা এই ঘটনা 8 মাস আগে রাজেশ ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে, এটাকে খুব এখন শোনেন না, ঠিক আছে ভালো হতেন না। এই যে কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল রাখবেন স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না। আমার মনে হয় আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন, আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে, এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয়, ইলেকশন পিছিয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণেও মনে হয়
তিনি সুবিধা পাইলেই ইলেকশন পিছাই দিবে, ইলেকশন দিবে না। কোনোদিন এরকম হয় না, কোনোদিন এরকম মনে হয় না আজিজ ভাই, এটা বিএনপির প্রপাগান্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে আর কেমনে বলবে, মানে কনসিস্টেন্টলি বলে আসছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। আমি বলছি ডিসেম্বর থেকে, আমি বলছি বলেন তো। প্রথম শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। যদি কেউ একমত না হয় নির্বাচনে যাব, ওয়েবসাইটে দেব। আমি যাবে আপনার কাছে বলছে আলাদা ভাবে, আমার কাছে আলাদা করে বলার দরকার নাই, আমি আলাদা করে কারো কাছে শোনেন, আমি শোনেন না, আপনি বলেন না, শোনেন। এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে, এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটা রাজনৈতিক আপনারাই তাপদাহ, আপনারাই বৃষ্টি, এই প্রবলেমটা সৃষ্টি করছেন আপনি, প্রবলেমটা সলিউশনও দিতেছেন আপনি। আমি তো কোনো প্রবলেম দেখি নাই, রাজনৈতিক অঙ্গনে কোনো প্রবলেম ছিল না, টক শোতে প্রবলেম ছিল, কারণ আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ডক্টর ইউনূস সলিউশন দিবেন না। নো, ডক্টর মোহাম্মদ ইউনূস টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে, এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে, কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি বাট ইত্যাদি, এছাড়া কোনো শর্ত নাই, নির্বাচন হবে প্রথমার্ধে। আজিজ ভাই, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অন্যায় হইতেছে। তিনি বাট দিয়ে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করে, যতটুকু সংস্কার করে আমরা ততটুকু সংস্কার দিয়ে নির্বাচনে যাব, সংস্কার যদি না করে তাইলেও আমরা নির্বাচনে যাব। কোনোভাবেই জুনের পরে উনি যাবে, আমি একটা কথাতেও এটা আমি বুঝি নাই। কেন বুঝছেন সেটা প্রথমে আমি বলি, এই জায়গা ছিল, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। আমাদের প্রেসিং উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাক্টিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাত্রেবেলা প্রেস দিয়ে হয়ে গেল ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, এটা লাগাই দিল, এই যে এখান থেকে আর সরতেছে না। এখন ওইটার ইউনূস সাহেব সুযোগ পাওয়া গেছে। আপনি বলেন তো, উনি এই যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তারপরে বিচার এবং সংস্কার, এটা যদি মানে শব্দটা কি হয়েছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন। উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারছে, না 50 বছর লাগবে। আরে বিচার এবং সংস্কারের কথা তো উনি তো বিচারটার একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেটা তো চার্জশিট, এজাহার, এইটা দিয়ে তো আপনি, কারণ বিচারের তো কতগুলি ধাপ আছে, আপনি ট্রাইব্যুনালে যাবেন, এপিলেট ডিভিশনে যাবেন, তারপরে এটা শেষ হবে। তো আপনি বিচারের সাথে আপনার লিংক আছে, আপনি বলতে পারেন। তাহলে আপনি বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা, পর্যাপ্তটা কি? আমি তো 10 মাসে একটি বিচারের চার্জশিট দিতে পারছে। উনি যতগুলো কেস আছে তো 50 বছর লাগবে ওনার বিচার করতে। উনি তো বলেন না বিচার শেষ করতে হবে, উনি কখনোই বলেন না বিচার শেষ করার কথা। আজিজ ভাই পর্যাপ্ত বলছে, পর্যাপ্ত সংখ্যা, পর্যাপ্ত শব্দের অর্থ আছে, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না, পর্যাপ্ত মানে ভাই আমি বলি, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না। এখন তো মাত্র একটা এজাহার হয়েছে, এই মামলাগুলি বিভিন্ন রকম মামলা আছে, সবগুলি মামলার কিছু কিছু জায়গায় বিচারটা শুরু হওয়াটাই হলো পর্যাপ্ত বিচার। তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই, কখনোই বলে নাই। মানে এটা আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন, কারণ উনার বেশি মনে থাকে, কিন্তু আমার যদ্দূর মনে আছে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব, কখনোই বলে নাই। না, সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে, প্রস্তুতি ছাড়া নির্বাচন না, প্রস্তুতি কে করবে? উনিই তো প্রস্তুতি নেবে, উনি বলবেন না নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে। আমি আপনাকে বলি বিএনপির যে নির্বাচন কমিশন, ভাই আমার অন্তত মাফ করবেন, খালি আমি আপনাদের বলি, এই যে সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির 31 দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি। আপনি আবার দেখেন 31 দফার মধ্যে 6 বা 7 নম্বরে আছে, এটা সবচেয়ে বড় দাবি যে এইটা চেঞ্জ করে, বর্তমান নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নির্বাচন কমিশন চেঞ্জ করে, তারপর একটা সংস্কার করে, তারপরে নির্বাচন দিতে হবে, সবকিছু শেষ করে, তার আগে নির্বাচন অর্থবহ হবে না। এটা 31 দফার মধ্যে আছে, আপনি দেখেন ভাই। আবার ঠিক আছে, বিএনপি পাওয়ারে আসবে, এখন বিএনপির এটা পড়াশোনা করি তো আমি কইলে ঠিক আছে, এটা পরিষ্কার জনাব মজুমদার, এটা পরিষ্কার। আমি আপনাকে মানে আমি পিক এন্ড চুজটা কি বলেছি সেটা আবার বলি। আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন, মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি, 22 জন উপদেষ্টা রয়েছেন, 3 জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন, 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায়, এবং 1 জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায়।
এই যে 22+3+25+6 আর 32 এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন, তাই না? সবার কাজ তো সবসময় করতে পারেন না, যত অনুরোধই করুন, যত অনুরোধই যে করুন। ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাই। ধরেন 20 জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন, আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার, তাই তো? না, আমরা চেষ্টা করবো 20 জন উপদেষ্টাটাই নিতে। আমরা 20 জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেষ্টাটাই পর্যায়ক্রমে। এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন, আগে পরে করেন, যে এটা আগে করবেন? যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা, তারটা আগে করব, সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা, তারটা আগে করব, আসিফ মোহাম্মদ তা এরকম আমরা কাজটাকে গ্রেডিং করি, যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়, কাজটাই হলো মুখ্য। কাজটা মুখ্য, সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন? ধরেন আমি উপদেষ্টা হলে তো আমি সারাক্ষণ আজাদ, আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে থাকতাম যে আমারটা সামনে আনেন। আপনারা এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাচ্ছি। এটা আমরা আমাদের জাজমেন্ট, আপনাদের জাজমেন্ট, আমাদেরও তো একটা জাজমেন্ট আছে, কোনটা মুখ্য। আপনাদের অবশ্যই আমাদের জাজমেন্ট আছে, আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে। আমরা ওনার সাথে নিয়মিত যোগাযোগ থাকে, উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন, আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি। ফ্যান্টাস্টিক। এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন, আপনারা এবং প্রধান উপদেষ্টা আপনার সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন, সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন, সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন? না, আমরা মনে করেছি যে এটা প্রয়োজন, এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত। আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না। অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এ কাজ করতেন, আমার কোনো সন্দেহ নাই, এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমরা খুবই প্রফেশনালি নিজেরা বার্তা তৈরি করি, সেই বার্তা আমরা সাথে সাথে ডিসেমিনেট করার চেষ্টা করি। পাশাপাশি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না, আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারি। এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে। আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন, আপনারা এগুলি করতেছেন, এগুলি আমি দেখতেছি, খুব অ্যাপ্রিসিয়েট করার মতো এগুলি। দুইটা প্রশ্ন, এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে, এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন, তাই তো? একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায়, প্রেস উইক তো খুব স্বাভাবিকভাবে তার সাথে বাইরে, কারণ তার অনেকগুলো এই বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি। ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই, এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল? এটা রাষ্ট্রীয় সফর, এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে উন্নীত কিভাবে করা হলো, মানে এটার ক্রাইটেরিয়াটা কি? আমাদেরকে ব্রিটিশ হাইকমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটিশ হাইকমিশন এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন, আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে? অবশ্যই দেখেছি, অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি। সেখানে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? স্ট্যাটাস কিরকম? আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ব্রিটেনের জাতীয় উপদেষ্টা স্ট্যাটাস কিরকম? জুনিয়র মিনিস্টার না, সেটা আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন। জি জি, আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে, সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার সাথে জুনিয়র মিনিস্টার, আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে। তারপরে স্পেসিফিক বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার, ক্যাবিনেট মেম্বারের সঙ্গে দেখা হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের? একটা ক্যাবিনেট কোন রাষ্ট্রীয় সফরের প্রটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে। যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন, যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে, তাদের সাথে ওনার দেখা হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি জনাব আদম মজুমদার, আপনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, আপনি যাদের নাম বলেছেন, আপনি লন্ডনে গেলে তাদের সাথে আপনারও দেখা হইতো।
মানে খুব আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি যাদের নাম আপনি বলেছেন তাদের সাথে আপনারও দেখা করা, বৈঠক করা সম্ভব হতো। আমার এটা 7ম বারের মতো আমি লন্ডনে গেছি, এর আগে 6 বার আমার এনাদের কারোর সাথে দেখা হয়, কারণ আপনি দেখা করতে চান নাই। না, আমি দেখা করতে চাইলেও দেখা হতো না। বিষয়টা আপনি যত সরলীকরণ করছেন আমার কাছে মনে হয় না বিষয়টা অত সরল।